নমস্কার। দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে তোমাদের পাঠ্য কবিতা প্রলয় উল্লাস। কবিতাটির রচয়িতা কাজী নজরুল ইসলাম এবং কবিতাটি গ্রহণ করা হয়েছে অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে। কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত অর্থাৎ অগ্নিবীণা, সেই অগ্নিবীণা কাব্যগ্রন্থটি প্রকাশ পায় 1922 সালে এবং এই অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত প্রলয় উল্লাস কবিতাটির প্রেক্ষাপটে রয়েছে অসহযোগ আন্দোলন। এই অসহযোগ আন্দোলনটি সংঘটিত হয় গান্ধীজির নেতৃত্বে 1920 সালে। অসহযোগ আন্দোলনে তৎকালীন ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ব্রিটিশ সরকারের অধীনে কর্মরত যে প্রথম শ্রেণীর নাগরিকেরা ছিলেন তারা কর্মক্ষেত্রে কর্মবিরতি ঘোষণা করেন। কারণ ব্রিটিশদের অত্যাচারে তারা এতটাই পর্যুদস্ত হয়ে পড়েছিলেন যে তারা মনে করেন যে ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা না করলে কখনোই তাদের এই অত্যাচারের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। এবং 1957 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল তারপর থেকে ভারতবর্ষে কোম্পানির শাসনের পরিবর্তে ব্রিটেনের রানীর শাসনের সূচনা ঘটে এবং ব্রিটিশ শাসনের সময় থেকেই সিপাহী বিদ্রোহের সময় থেকেই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে নানান আন্দোলন সংগঠিত হয়েছে যা ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণে থাকতো না এবং আন্দোলনের প্রথম সারির নেতা যারা দেশে এই ধরনের অভ্যুত্থানের কাণ্ডারি তাদেরকে বিভিন্ন সময়ে কারারুদ্ধ করা হতো এবং 1906 সালে সেলুলার জেল প্রতিষ্ঠিত হয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবং তারপর থেকে যখনই কোনো বৃহৎ আন্দোলনের মুখোমুখি হয়েছে ব্রিটিশ সরকার এবং আন্দোলনের প্রথম সারির নেতাদের আগ্রাসনকে রুদ্ধ করবার জন্য তারা কিন্তু এই সেলুলার জেলে অর্থাৎ দ্বীপান্তরিত করে দেওয়া হতো, সেলুলার জেলে তাদেরকে বন্দি করে দেওয়া হতো এবং তারা যাতে কোনোভাবেই আর ভারতবর্ষের এই অংশের সঙ্গে মূল অংশের সঙ্গে যাতে তাদের কোনো রকমভাবেই সংযোগ না থাকতে পারে। শুধুমাত্র অসহযোগ আন্দোলনকারীরাই যে এই জেলে বন্দি থেকেছে তা নয়, বিভিন্ন আন্দোলনের বিপ্লবীদেরকেই কিন্তু এভাবেই দ্বীপান্তরিত করা হয়েছে যাতে বিপ্লবকে নিয়ন্ত্রণে রাখা যায়। কিন্তু এই অসহযোগ আন্দোলন এতটাই ভয়াবহ আকার ধারণ করেছিল যে পরবর্তী সময়ে এই অসহযোগ আন্দোলন কিন্তু গণ আন্দোলনে পরিণত হয়েছিল, যেটা এই ব্রিটিশ কর্তৃপক্ষকে সন্ত্রস্ত করে তুলেছিল। এই আন্দোলন এতটাই তীব্র আকার ধারণ করেছিল যে অনেক ঐতিহাসিক সমালোচকেরা বলেছেন যে 1947 সালের বহু আগেই ব্রিটিশ শাসনের মেরুদণ্ড ভেঙে দেওয়ার মতন ক্ষমতা ছিল কিন্তু এই অসহযোগ আন্দোলনের। গান্ধীজি যদি এই অসহযোগ আন্দোলন প্রত্যাহার না করে নিতেন তাহলে হয়তো আরও আগেই ভারতবর্ষে আমাদের প্রাপ্য স্বাধীনতা কিন্তু আমরা অর্জন করে নিতে পারতাম। কাজে 1922 খ্রিস্টাব্দে প্রকাশিত এই অগ্নিবীণা কাব্যের প্রতিটি কবিতাতেই কিন্তু এই স্বাধীনতা প্রত্যাশার মন্ত্র দিয়েই কিন্তু ভরপুর এবং এই যে অসহযোগ আন্দোলন যে জোয়ার এনে দিয়েছিল সমস্ত অপশাসনের ভিতকে কিন্তু নাড়িয়ে দিয়েছিল এবং এই সাংঘাতিক স্রোতে ব্রিটিশ শাসন কার্য যেখান থেকে পরিচালিত হতো অর্থাৎ ব্রিটিশ দ্বীপপুঞ্জ, ঠিক আছে, সেই শাসন কার্যের যে মূল ভিত্তি বা মূল স্থান কর্মস্থল, সেই কর্মস্থলকেই কিন্তু এই আন্দোলন স্তব্ধ করে দিয়েছিল, ভীত সন্ত্রস্ত করে দিয়েছিল এবং ভিত নাড়িয়ে দিয়েছিল এই বিপ্লবের ভয়াবহতা। সেই জন্যই কিন্তু এই বিপ্লবকে ভয়ঙ্কর বলা হয়েছে, কারণ এই ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের ভিত্তিভূমি তলিয়ে দেওয়ার ক্ষমতাই কিন্তু এই আন্দোলনের ছিল। এবার এই কবিতার যে প্রেক্ষাপটের ওপরেই কিন্তু সমগ্র এই অসহযোগ আন্দোলনের ভয়াবহতা এবং বিপ্লবকে কেন্দ্র করেই কিন্তু এই কবিতাটি রচিত হয়েছে। আমরা এবার একটু কবিতা ধরে আলোচনা করি। কবিতায় দেখো, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর,
ওই নূতনের কেতন ওড়ে কাল বৈশাখীর ঝড়। আচ্ছা, কবিতাটিতে কিন্তু কাজী নজরুল ইসলামের যে বৈপ্লবিক সত্তা তার প্রকাশ ঘটেছে। স্বাধীনতা থেকে বহু দূরে দাঁড়িয়েও তিনি কিন্তু এক বৈপ্লবিক পরিবর্তনের সম্ভাবনাকে সুনিশ্চিত করতে চেয়েছেন এবং সমগ্র কবিতাটিতেই কিন্তু একটা উজ্জীবনের মন্ত্র প্রকাশ পেয়েছে। তিনি যেন মনে করেছেন সমস্ত মানে যাদের এই বিপ্লবীদের প্রথম সারির নেতা বা বিপ্লবীদেরকে যেভাবে বন্দি করে রাখা হয়েছে, তিনি আহ্বান করেছেন সেই বন্দিত্বের জাল তারা যেন ছিন্ন করে বিপ্লবের মূল স্রোতে তারা যেন আবার ফিরে আসে। এবং শুধু তাই নয়, ভারতবর্ষের যে অত্যাচারিত, চেতনাহীন, নিপীড়িত ভারতবাসী তাদেরকেও কিন্তু তিনি উজ্জীবিত করবার চেষ্টা করেছেন এই কবিতাটির মধ্যে দিয়ে। বলা যেতে পারে এক বৈপ্লবিক মন্ত্র, উজ্জীবনের মন্ত্র যেন এই কবিতাটির প্রতিটি চরণে আমরা খুঁজে পাবো। দেখো, কবিতার প্রথমেই তিনি জয়ধ্বনি দিয়ে কবিতা শুরু করেছেন। তিনি সূচনায় বলছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এখানে কবিতায় তোরা বলতে কিন্তু কবি পরাধীন দেশের নাগরিকদের বুঝিয়েছেন। তিনি মনে করেছেন ভয়ঙ্কর বিপ্লবের পথ অবলম্বন করেই জয়ের পথ সূচিত হবে। কারণ এই বিপ্লবের পথ তিনি মনে করেছেন যে ভয়ঙ্করতার মধ্যে দিয়ে প্রলয় বা ঝড়ের পথ ধরেই কিন্তু ভারতবর্ষের যে কাঙ্ক্ষিত স্বাধীনতা তা কিন্তু ফিরে আসবে, নতুন শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা ঘটবে। তাই জন্যই তিনি বলছেন তোরা সব জয়ধ্বনি কর। অর্থাৎ তিনি অত্যন্ত বিশ্বাস এবং তার প্রত্যয় এতটাই দৃঢ়, তিনি মনে করেছেন যে জয় কিন্তু আসবেই এবং সেই কারণেই তিনি পরাধীন দেশের নাগরিকদের কিন্তু জয়ধ্বনি করতে বলেছেন। ওই নূতনের কেতন ওড়ে কাল বৈশাখীর ঝড়। তাহলে কবি নূতনের কেতন বলতে কিন্তু তিনি এই যে পুরাতন শাসন ব্যবস্থার অবসানে যে নতুন শাসন ব্যবস্থা তথা স্বাধীন ভারতবর্ষকে কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন। কেতন শব্দের অর্থ হলো পতাকা, ঠিক আছে, এবং তিনি যেন স্বাধীনতা থেকে বহু দূরে দাঁড়িয়ে থেকেও তিনি কিন্তু যেন নূতন শাসন ব্যবস্থাকে প্রত্যক্ষ করতে পারছেন, কারণ তিনি এতটাই আত্মবিশ্বাস এবং তিনি এতটাই দৃঢ় প্রত্যয় রেখেছেন এই বিপ্লবীদের ওপর, তার এতটাই দৃঢ় বিশ্বাস যে তিনি মনে করেছেন এই অকুত ভয় বিপ্লবীরাই কিন্তু মানে এই নূতনের পথকে সূচিত করবেন এবং ভারতবর্ষের স্বাধীনতা কিন্তু প্রতিষ্ঠিত হবে। তিনি বলেছেন যে ওই নূতনের কেতন ওরে কাল বৈশাখীর ঝড়। আচ্ছা, কাল বৈশাখী ঝড় আমরা জানি যে কাল বৈশাখী ঝড় একটা ভয়াবহতার সৃষ্টি করে, প্রলয় চারিদিকে তছনছ করে দেয়, ধ্বংসের একটা বাণী যেন আমাদের দিকে এগিয়ে আসে এই কাল বৈশাখী ঝড়ের মধ্যে দিয়ে। কবিও কিন্তু ঠিক মনে করেছেন যে তিনি বলেছেন কাল বৈশাখী ঝড়ের মতোই ভয়ঙ্কর শক্তি, ঠিক আছে, কিংবা অশুভের দমনে প্রলয় সৃষ্টিকারী দেবতা মহাদেবের মতো বিধ্বংসী রূপে বিপ্লবের আগমন ঘটবে। অর্থাৎ তিনি মনে করছেন যে কালবৈশাখীর মতো ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে অথবা মহাদেবের যে প্রলয়ঙ্কর রূপ, আমরা জানি যে মহাদেব যখনই বিশ্ব ব্রহ্মাণ্ডে যখন এই অশুভের সূচনা ঘটেছে তখনই কিন্তু তিনি তার চণ্ড রূপ ধারণ করে প্রলয় নৃত্যের মধ্যে দিয়ে সমস্ত অশুভের দমন ঘটিয়ে নতুন সৃষ্টির পথকে সূচিত করেছেন। ঠিক একই রকমভাবে কবিও যেন অনুভব করছেন বিপ্লবও যেন ঠিক মহাকালের এই চণ্ড রূপ ধারণ করেই যেন প্রলয় সৃষ্টি করে, কালবৈশাখী ঝড়ের মতন প্রলয় সৃষ্টি করেই কিন্তু নতুন শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা ঘটাবে এবং পুরাতন অরাজকতার ধ্বংস ঘটাবে। তাই জন্যই তিনি আবার বলছেন তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, আসছে এবার অনাগত প্রলয়ে নেশার নৃত্য পাগল। তাহলে কবি বলছেন যে যা এখনো আসেনি, অর্থাৎ যা এখনো অনাগত, প্রলয়ে নেশার নৃত্য পাগল আসেনি। কি আসেনি? আসেনি হচ্ছে নূতন বিপ্লব, যে ভয়ঙ্কর বিপ্লব তা এখনো আসেনি, যে বিপ্লবের পথ ধরে নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে সেই নূতনের পথ
চলা এখনো শুরু হয়নি। তাই তিনি বলছেন যে আসছে এবার অনাগত, অর্থাৎ এই ভয়ঙ্কর বিপ্লব আসছে, যা প্রলয়ের নেশার নৃত্য পাগল, অর্থাৎ মহাদেবের বিধ্বংসী রূপেই কিন্তু বিপ্লবের আগমন ঘটবে, যার কাণ্ডারি হবেন দেশের প্রথম শ্রেণীর বিপ্লবী নেতারা। তারাই কিন্তু তাদের সমস্ত বন্ধন ছিন্ন করে, কারাগারের বিপুল বাহু ছিন্ন করে তারা কিন্তু এগিয়ে আসবেন ভয়ঙ্কর বিপ্লবের দিকে, এবং সেই বিপ্লবের মধ্যে দিয়েই কিন্তু নূতনের প্রতিষ্ঠা ঘটবে। তাই জন্যই তিনি বলছেন, সিন্ধু পাড়ের সিংহ ধারে ধমক হেনে ভাঙলো আগল, মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্র ধূপে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। তাহলে কবি বলছেন সিন্ধু পাড়ের সিংহদ্বার। তোমাদের আগেই আমি বললাম যে এই কবিতাটির প্রেক্ষাপট 1920 সালে সংঘটিত অসহযোগ আন্দোলন, এবং এই অসহযোগ আন্দোলন এতটাই ভয়াবহ আকার ধারণ করেছিল যে যেখান থেকে এই মানে ব্রিটিশদের এই কার্য পরিচালনা হতো, অর্থাৎ ব্রিটিশ দ্বীপপুঞ্জ, সেই ব্রিটিশ দ্বীপপুঞ্জের ভিত্তি কিন্তু টলিয়ে দিয়েছিল এই আন্দোলন। তারা কিন্তু তাদের যে মানে বিপ্লবের যে ভয়াবহতা ছিল, সেই ভয়াবহতায় কিন্তু সেই ব্রিটিশদের যে মূল সিংহদ্বার, অর্থাৎ এই ব্রিটিশ দ্বীপপুঞ্জ, অর্থাৎ যেখানে রানীর শাসন, সেই রানীর শাসনের মধ্যে দিয়েই কিন্তু গভর্নর জেনারেলরা বিভিন্ন সময় ভারতবর্ষে এসে কিন্তু উপনিবেশ স্থাপন করেছেন এবং বিভিন্ন রকমভাবে আমাদের ওপর অত্যাচার করেছেন, দমন পীড়ন করেছেন। কিন্তু এই অসহযোগ আন্দোলন কিন্তু এই গ্রেট ব্রিটেন, অর্থাৎ এই ব্রিটিশ দ্বীপপুঞ্জে অবস্থিত রানীর যে ভিত্তিভূমি, তাকেও কিন্তু টলিয়ে দিয়েছিল। তাই সেই সিন্ধু পাড় বলতে সেই ব্রিটিশ দ্বীপপুঞ্জেও কিন্তু সিন্ধু পাড়েই অবস্থিত, এবং সিংহদ্বার অর্থাৎ প্রধান ফটক, অর্থাৎ মূল যে দরজা, শাসন ব্রিটিশ শাসনের যে মূল ভিত্তিভূমি, তাকেই কিন্তু টলিয়ে দিয়েছিল। সেই 150 বছরের সেই অপশাসনের আগল কিন্তু ভেঙে দিয়েছিল এই বিপ্লব, এবং সেই কারণেই কবি যেন আশা রাখছেন যে এই বিপ্লব, এই ভয়ঙ্কর বিপ্লব কিন্তু সমস্ত কিছু অপশাসনের ভিত্তি নাড়িয়ে দিয়ে নতুন শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা ঘটাবে। মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্র ধূপে। তাহলে দেখো এখানে বিপ্লবের স্বরূপকে তিনি উদ্ঘাটন করছেন। তিনি বলছেন যে এই বিপ্লব মৃত্যুর মতোই গহন অন্ধকূপের মতো ভয়াবহ, অর্থাৎ গহন মানে গভীর, অন্ধকূপ, কূপের অন্ধকার কূপের মতোই, মৃত্যুরূপ ভয়াবহতার মতোই কিন্তু এই বিপ্লব এগিয়ে আসছে। মহাকালের চণ্ডরূপে, মহাকাল অর্থাৎ শিব যখন মানে ভয়ঙ্কর রূপ ধারণ করেন, তখন তাকেই কিন্তু মহাকালের চণ্ডরূপ বলা হয়। সেই শিবের চণ্ড রূপ ধারণ করেই যেন বিপ্লব এগিয়ে আসছে, এবং সেই বিপ্লব কিন্তু ভারতবর্ষের সমস্ত অপশাসনকে দূরীভূত করবে। ধূম্র ধূপে অর্থাৎ ধোঁয়ায়, ভয়ঙ্কর ধোঁয়ার মধ্যে দিয়ে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। বজ্র শিখা মানে বজ্র মানে বাজ, সেই বাজের যে ভয়ঙ্কর শিখা, সেই আলোকিত শিখা এবং মশাল জেলেই কিন্তু বিপ্লব এগিয়ে আসছে ভারতবর্ষের বুকের থেকে এই অপশাসনের ভিত্তিকে সর্বকালের মতন মুছে দিতে এবং নতুন শাসন ব্যবস্থা অর্থাৎ স্বাধীন ভারতবর্ষের প্রতিষ্ঠা ঘটাতে। পরবর্তী আলোচনা আমরা পরের ভিডিওতে করব। নমস্কার।